ওকে। সো আমাদের ল্যাব 4, যদি আমরা ল্যাব 4-এর টাইটেলটা দেখি, এটাকে আমরা বলছি হচ্ছে সেকেন্ডারি ডাটা স্ট্রাকচারস। হ্যাঁ। সো কেন সেকেন্ডারি ডাটা স্ট্রাকচারস বলছি, কারণ এখানে আমরা যেই ডাটা স্ট্রাকচারগুলো ইউজ করব, হ্যাঁ, যেটা হচ্ছে হ্যাশ টেবিল, স্ট্যাক, কিউ, এগুলো মূলত নতুন কোনো ডাটা স্ট্রাকচার না। আমরা এক্সিস্টিং যেই ডাটা স্ট্রাকচারগুলো শিখেছি, দ্যাট ইজ অ্যারে, লিঙ্ক লিস্ট, হ্যাঁ, এই ডাটা স্ট্রাকচারগুলো ইউজ করে আমরা স্পেশাল কাইন্ড অফ আরেকটা ডাটা স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করছি। হ্যাঁ। তো যেহেতু প্রাইমারি ডাটা স্ট্রাকচার, দ্যাট ইজ অ্যারে, লিঙ্ক লিস্ট, এগুলো ইউজ করে আমরা আরেকটা ডাটা স্ট্রাকচার তৈরি করছি, সেই কারণে এটাকে আমরা বলছি হচ্ছে সেকেন্ডারি ডাটা স্ট্রাকচার। এখন কোশ্চেন হলো যে আচ্ছা, প্রাইমারি ডাটা স্ট্রাকচারগুলো দিয়েই যদি আমি সেকেন্ডারি ডাটা স্ট্রাকচার ইউজ করব, তাহলে আসলে এই সেকেন্ডারি ডাটা স্ট্রাকচারগুলো আমাদের দরকার কেন? হ্যাঁ। সো এইটা হয়তো আমাদের এই কোর্সে খুব বেশি আপনারা কি বলা যায়, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স পাবেন না এই নেসেসিটিটার। হ্যাঁ, কিন্তু নেক্সট আপনারা যখন সামনের কোর্সগুলোতে আগাবেন, তখন আসলে দেখবেন যে অনেক ক্ষেত্রেই আমাদের এই পার্টিকুলার সেকেন্ডারি ডাটা স্ট্রাকচার, দ্যাট ইজ লেটস সে স্ট্যাক, বা লেটস সে হ্যাশ টেবিল, বা লেটস সে কি, এটা ইউজ করলে আসলে আমরা পুরো প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে একটা স্পেশাল অ্যাডভান্টেজ পাই, বা আমাদের প্রবলেমটা হয়তো মোর কি বলা যায়, ইজিয়ার হয়ে যায়। ওকে। এই কারণে আমরা আসলে এই সেকেন্ডারি ডাটা স্ট্রাকচারগুলো দেখছি। হ্যাঁ। এবং রিয়েল লাইফ বা আমাদের কি বলা যায়, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ বা কোডিং লাইফের ক্ষেত্রে আসলে এই সেকেন্ডারি ডাটা স্ট্রাকচারগুলো খুবই ফ্রিকুয়েন্টলি ইউজ করা হয়। ওকে। সো আমি যদি এই ল্যাবের ভিতরে যাই, প্রথমে তো আমরা দেখতে পাচ্ছি এখানে জাভা টেমপ্লেট, পাইথন টেমপ্লেট, আপনারা যেই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন সেই টেমপ্লেটটা জাস্ট ডাউনলোড করে ওপেন করে নেবেন কোনো একটা আইডিতে। এরপরে যদি কোডে যাই, আমরা দেখতে পারবো যে আসলে আমাদের ল্যাব টাস্ক হিসাবে তিনটা জিনিস আছে: হ্যাশ টেবিলের একটা ল্যাব টাস্ক, স্ট্যাকের একটা ল্যাব টাস্ক, আর হচ্ছে গিয়ে কিউ এর একটা ল্যাব টাস্ক। হ্যাঁ, আর তারপরে তো অ্যাসাইনমেন্ট আছেই। হ্যাঁ। বাট আলটিমেটলি আসলে জিনিসগুলো খুবই প্লেইন অ্যান্ড সিম্পল, যদি আমরা একটু মানে স্ট্রেট ফরওয়ার্ড বা ক্লিয়ারলি চিন্তা করি। হ্যাঁ। আমরা অনেক ক্ষেত্রেই যেটা করি, আমি একটু আগে যেটা বললাম, যে এই সেকেন্ডারি ডাটা স্ট্রাকচারগুলো আসলে আমার প্রাইমারি ডাটা স্ট্রাকচারে লিঙ্ক লিস্ট আর অ্যারে দিয়ে তৈরি করা হয়েছে। তো অনেক সময় যেটা হয় যে আমরা এই সেকেন্ডারি ডাটা স্ট্রাকচারগুলো ইউজ করতে গিয়ে প্রাইমারি ডাটা স্ট্রাকচারের জিনিসপত্র চিন্তা করার চেষ্টা করি, যে আচ্ছা, লিঙ্ক লিস্টে তো আমি নেক্সট করে এখানে যেতে পারতাম, বা লিঙ্ক লিস্টে তো আমি একটা হোয়াইল লুপ চালায়ে উম, পরের নোড বা নোডগুলোর মধ্যে লিঙ্ক চেঞ্জ করতে পারতাম। হ্যাঁ, তাহলে এই সেকেন্ডারি ডাটা স্ট্রাকচারে আমি এই কাজটা করতে পারবো কিনা। হ্যাঁ। তো ইউজুয়ালি আমরা এই কাজটা করি না। হ্যাঁ। এই সেকেন্ডারি ডাটা স্ট্রাকচারটাকে আমরা একটা প্যাকেজ হিসাবে চিন্তা করি, যেই প্যাকেজের আন্ডারে কিছু পার্টিকুলার ফাংশনস থাকে। হ্যাঁ। এবং আমরা যখন এই সেকেন্ডারি ডাটা স্ট্রাকচারগুলো ইউজ করি, তখন এক্স্যাক্টলি ওই পার্টিকুলার ফাংশনগুলোকে ইউজ করে আমরা কোনো একটা প্রবলেম সলভ করার চেষ্টা করি। ওটার ভিতরে যে আমি লিঙ্ক লিস্ট দিয়ে জিনিসটাকে তৈরি করেছি, বা ভিতরে যে আমি অ্যারে দিয়ে জিনিসটাকে চিন্তা করেছি, ওই চিন্তাটা আমরা তখন আমাদের মাথা থেকে সরাই দিব। আমরা জাস্ট চিন্তা করবো যে আচ্ছা, এটা একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, এর ভিতরে পুরা জিনিসটা কিভাবে ইমপ্লিমেন্ট হয়েছে এটা আমি জানি না, বা এটাতে আমার হাত দেওয়ার কোনো ইয়ে নাই, পারমিশন নাই। আমাকে এই যেই ফাংশনগুলো দিয়েছে, সেই ফাংশনগুলো নিয়েই, এই টুলগুলো নিয়েই আমাকে প্রবলেমটাকে সামহাউ সলভ করতে হবে। হ্যাঁ, তখনই দেখবেন যে আসলে দুইটাকে আমরা আলাদা করতে পারছি, যে আচ্ছা, কোনটা সেকেন্ডারি আর কোনটা প্রাইমারি। হ্যাঁ, এবং সেকেন্ডারির ঝামেলাটা কোথায়, বা সেকেন্ডারির রেস্ট্রিকশনটা কোথায়। হুম। আচ্ছা। সো আমরা এক্সাক্ট একটা একটা করে ডাটা স্ট্রাকচারটা যদি দেখি, প্রথমটা আমাদের হচ্ছে হ্যাশ টেবিল। সো হ্যাশ টেবিল সম্পর্কে হয়তো থিওরিটিক্যাল অনেক আলোচনাই আসলে থিওরি ক্লাসে হয়ে যাওয়ার কথা। সো হ্যাশ টেবিলের মেইন যেই উদ্দেশ্য, বা মেইন যেই কি বলতে পারেন অবজেক্টিভ, সেটা হচ্ছে গিয়ে আমরা অ্যারের মতোই কিছু সংখ্যক ইনফরমেশন আসলে হ্যাশ টেবিলে সেভ করে রাখতে চাই। কিন্তু ঝামেলা, অ্যারেতে আমরা যেই প্রবলেমটা ফেস করতাম, অ্যারেতে আমার কোনো একটা ইনফরমেশন
যখন আমি স্টোর করে রাখছি তখন আমাকে ওই ইন্ডেক্স নাম্বারটা মনে রাখতে হতো, তাই না? যে লেটস সে আমি হচ্ছে গিয়ে অ্যানোটেশন করি, টেবিল বানানো যায়? আচ্ছা, চাই না, আমি জাস্ট লেটস সে এরকম একটা হুম, হয়তো 3 লেন্থের বা 4 লেন্থের অ্যারে তৈরি করে ফেলেছি। হ্যাঁ, তাহলে এখন আমি যখনই কোনো একটা ইন্ডেক্সে ভ্যালু রাখছি, লেটস সে আমি এই ইন্ডেক্সে রাখছি 40, তখনই কিন্তু আমাকে সামহাও মনে রাখতে হবে, আচ্ছা এই এ নামের অ্যারেটার 3 নাম্বার 0 1, 2 নাম্বার ইন্ডেক্সে 0 1 2, হ্যাঁ 2 নাম্বার ইন্ডেক্সে আমি 40টাকে সেভ করে রাখছিলাম। হ্যাঁ, বা একটা ভ্যালু সেভ করে রাখছিলাম। হ্যাঁ, তো নেক্সট টাইম আমি যখন এই ভ্যালুটাকে অ্যাক্সেস করতে যাব, আমাকে তখন ওই 2 নাম্বার ইন্ডেক্সটা মনে রেখে ওই এর ভিতরে 2 লিখে তারপরে ভ্যালুটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে হবে। ওকে, কিন্তু এখানে ঝামেলাটা কোথায় বুঝতেই পারছেন, যে যেহেতু আমাকে এই ইন্ডেক্স নাম্বারগুলো মনে রাখতে হয় রিয়েল লাইফে, তো আসলে তখন দেখা যাবে এটারও একটা এক্সট্রা বার্ডেন অ্যাড করেছে, যে আচ্ছা কোন ভ্যালুটা আমি কোন ইন্ডেক্সে রাখছি সেটা আমাকে খুঁজতে হবে। হ্যাঁ, কিন্তু মোস্ট অফ দ্য কেসে আমরা তো এইভাবে রাখি না, তাই না? আমরা কি করি, কোনো একটা পার্টিকুলার আইডেন্টিফিকেশন দিয়ে তারপরে ওই পার্টিকুলার ভ্যালুটাকে সেভ করে রাখি। লেটস আমি আপনাদের কুইজ 1-এর মার্ক সেভ করে রাখবো, কিভাবে রাখবো? আমি কিরকম একটা 40 লেন্থের অ্যারে নিয়ে তারপরে মনে রাখবো, ও আচ্ছা সাবাব বলে যে ছিল তাকে আমি 0 নাম্বার ইন্ডেক্সে রাখছি, তারপরে হয়তো অনিক বলে যে ছিল তাকে 5 নাম্বার ইন্ডেক্সে রাখছি, তখন দেখা যাবে আমার মেমোরিতেই 40টা ইনফরমেশন সেভ করে রাখতে হচ্ছে, তারপরে ইন্ডেক্স নাম্বারগুলোকে গিয়ে গিয়ে এক্স নাম্বার ভ্যালুগুলোকে অ্যাড করতে হচ্ছে। এটা না করে আমরা কি করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে একটা এক্সেল শিট মেনটেন করি, যেখানে আমার নাম থাকে, আইডি থাকে, তারপরে সেই হ্যাঁ কি বলা যায় মার্কটা আমি সাবমিট করি। হ্যাঁ, তাহলে সুবিধাটা কোথায়, নেক্সট টাইম যখন কেউ আমাকে বলবে যে স্যার আমার মার্কটা হয়তো 1 বাড়বে, তখন আমি কি করবো, বলবো যে আপনার আইডি কত, উনি আইডিটা বলবে, আমি আইডি লিখে সার্চ করব, তারপরে ওই পার্টিকুলার আইডির যেই সেলটা আছে সেখানে গিয়ে জাস্ট ভ্যালুটাকে আপডেট করে দিব। হুম, এখন অ্যারের ক্ষেত্রে তো এই সুবিধাটা আমাদের নাই, তাই না? তো সেই কারণে আমরা যেই কাজটা করি, যে এইরকম একটা হ্যাশ ফাংশন ইউজ করি, যেই হ্যাশ ফাংশনটা আমাকে বেসিক্যালি বলে দেয় যে আচ্ছা এ আসলে একটা ম্যাপার হিসাবে কাজ করে। দ্যাট ইজ আমি ওকে যেই কিটা দিব, যেমন এই এক্সাম্পলের ক্ষেত্রে কিটা হচ্ছে কি স্টুডেন্টের আইডি, তাহলে ওই কিটা ও আসলে কোন ইন্ডেক্সে সেভ করে রেখেছে সেই ইন্ডেক্স নাম্বারটাও আমাকে সামহাও ভিতরে ক্যালকুলেট করে দিবে। হ্যাঁ, তাহলে হ্যাশ ফাংশনের মেইন কাজই হচ্ছে ইন্ডেক্স নাম্বারটা দেওয়া, যেটাকে আমরা বলি হচ্ছে হ্যাশ ভ্যালু। হুম, এখন দেখেন ইন্ডেক্স নাম্বার যেহেতু দিবে, তার মানে কি ইন্ডেক্স নাম্বারটা অবশ্যই আমার হ্যাশ টেবিলের মধ্যে থাকতে হবে। এখন বলেন হ্যাশ টেবিলে আমার সাইজ, লেটস আমার হ্যাশ টেবিলের সাইজ হচ্ছে 10, দ্যাট ইজ এখানে ইন্ডেক্স নাম্বার আছে 0 থেকে 9। হ্যাঁ, এখন আমাকে এই হ্যাশ ফাংশনটা যদি ভ্যালু দেয় 15, তাহলে কি সেটা আমি খুঁজে পাবো? কারণ ওটা সাইজই হচ্ছে 0 থেকে 9, আমি 15 নাম্বার ইন্ডেক্স খুঁজতে গেলে তো আউট অফ বাউন্ড হয়ে যাব। বা দিল হয়তো -5, হ্যাঁ সেটাও তো আসলে আমার এখানে এক্সিস্ট করে না। হ্যাঁ, এই কারণে আমরা যেই কাজটা করি প্রত্যেকবার, এই যে হ্যাশ টেবিলের উপরে যেই ক্যালকুলেশন করে ভ্যালুটা পাই, সেটাকে আমরা এই হ্যাশ টেবিলের লেন্থ বা সাইজ দিয়ে মড করার চেষ্টা করি। এটা দিয়ে কি হয়, যে আসলে ইন্ডেক্স নাম্বারটা সবসময় আমাদের রেঞ্জ 0 থেকে ওই হ্যাশ টেবিলের সাইজের মধ্যে থেকে যায়। ওকে, এখন এই হ্যাশ ফাংশনটা কিরকম হবে, এটার কি কোনো পার্টিকুলার নিয়ম আছে? না, হ্যাশ ফাংশনের কোনো পার্টিকুলার নিয়ম নাই যে এরকম কি হলে এরকম হ্যাশ ফাংশন হবে, এরকম কি হলে এরকম হ্যাশ ফাংশন হবে। হ্যাশ ফাংশনটা হচ্ছে পুরাপুরি আমাদের প্রবলেম স্পেসিফিক, যে আমি ওই প্রবলেমে যেভাবে হ্যাশ ফাংশনটাকে ডিজাইন করতে চাচ্ছি বা যেভাবে আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেভাবে আমরা হ্যাশ ফাংশন তৈরি করি। হ্যাঁ, এবং অ্যাকচুয়ালি রিয়েল লাইফে যখন একটা হ্যাশ ফাংশন ডিজাইন করা হয় তখন আসলে এত প্লেইন অ্যান্ড সিম্পল ওয়েতে হ্যাশ ফাংশন ডিজাইন করা হয় না। হ্যাঁ, এখানে অনেক প্রাইম নাম্বার জেনারেট করে টোরে অনেক ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করে এমন ধরনের হ্যাশ ফাংশন তৈরি করা হয় যেন এ কিছু পার্টিকুলার অবজেক্টিভ সার্ভ করে। হ্যাঁ, সেটা আসলে আজকে আমাদের এই কি বলা যায় কোর্সের টপিক না,
বাট আমাদের মেইন কাজ হচ্ছে তাহলে এখন এখানে একটা হ্যাশ ফাংশন ডিজাইন করা। হ্যাঁ, এখন হ্যাশ ফাংশনটা কিরকম হবে সেটা আসলে এই প্রবলেমের ক্ষেত্রে বলে দিয়েছে। হ্যাঁ, এ বলেছে যে এই হ্যাশ ফাংশনটা ইনপুট হিসাবে একটা কি নিবে। ওকে, এই কিটা হবে একটা স্ট্রিং। ওকে, তারপরে এই স্ট্রিং থেকে আমাকে এই হ্যাশ ভ্যালুটা বের করতে হবে। কিভাবে বের করব সেইটার কি বলা যায়, স্টেপগুলো এখানে বলেই দিয়েছে। প্রথম কাজ হচ্ছে আমাকে স্ট্রিং এর লেন্থটা ক্যালকুলেট করতে হবে। ওকে, তারপরে দেখতে হবে লেন্থটা ইভেন নাকি অড। লেন্থটা যদি ইভেন হয় তাহলে আমার ইভেন নাম্বার ইন্ডেক্সে যেই ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলোর অ্যাস্কি ভ্যালুর যোগফল নিতে হবে। আর যদি অড হয় তাহলে অড নাম্বার ইন্ডেক্সে যেই ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলোর অ্যাস্কি ভ্যালু নিতে হবে। তারপরে অ্যাস্কি ভ্যালুগুলোকে আপনারা সাম আপ করবেন, তারপরে হ্যাশ টেবিলের সাইজ দিয়ে সেটাকে মড করে ফেলবেন। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে আমার এই হ্যাশ ফাংশনটাকে আমি কল করেছি অ্যাপল দিয়ে, দ্যাট ইজ আমার কি হচ্ছে অ্যাপল। তাহলে আমরা অ্যাপল এই কিটার লেন্থ বের করলাম, এখানে টোটাল ক্যারেক্টার আছে হচ্ছে 6টা, দ্যাট ইজ ইভেন নাম্বার অফ ক্যারেক্টার। তাহলে এখন আমি, আচ্ছা 6টা না 5টা, তার মানে অড নাম্বার অফ ক্যারেক্টার। তাহলে এখন আমি অড নাম্বার ইন্ডেক্সের ভ্যালুগুলোকে দেখব। তাহলে অড নাম্বার ইন্ডেক্স করতে এটা 0 1, তাহলে একটা পি, 2 3 4, তাহলে এল। তার মানে এখানে দুইটা ক্যারেক্টার পি আর এল। তাহলে পি আর এল এর অ্যাস্কি ভ্যালুর যোগফল বের করলাম 220। তারপরে সেটাকে হ্যাশ টেবিলের সাইজ দিয়ে মড করে আমি হচ্ছে পেলাম ভ্যালু বা হ্যাশ ভ্যালু হচ্ছে বা ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0। দ্যাট ইজ এটা আসলে হ্যাশ টেবিলের 0 নাম্বার ইন্ডেক্সে গিয়ে অ্যাড হবে। বুঝেছি? এখন হ্যাশ ফাংশনের একটা মেজর কি বলা যায় ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মানে কি, যে আমি যখনই একটা কি দিব ওই কিটা দিয়ে যদি আমি এই হ্যাশ ফাংশনটাকে 100 বারও কল করি, প্রত্যেকবার ও আমাকে যেই হ্যাশ ভ্যালুটা বা ইন্ডেক্স নাম্বারটা দিবে সেটা ফিক্সড থাকবে। হ্যাঁ, তার মানে কি যে আমি অ্যাপল দিয়ে হ্যাশ ফাংশন কল করেছি, ও আমাকে ইন্ডেক্স নাম্বার দিয়েছে 0। এরপর যদি আবার অ্যাপল দিয়ে কল করি ইন্ডেক্স নাম্বার কিন্তু 0ই আসা লাগবে। এটা যদি এরকম র্যান্ডম হইতো যে একবার আসছে 0, আরেকবার 5, আরেকবার 4, আরেকবার 3, তাহলে কিন্তু এটা হ্যাশ ফাংশনের যোগ্যতা হারাতো। কেন বলেন? কারণ আমি কি চাচ্ছি, হ্যাশ ফাংশনটা দিয়ে ইন্ডেক্স নাম্বারটাকে বের করতে চাচ্ছি। এখন মনে করেন আমি প্রথমবার একজনের আইডি দিলাম, হ্যাঁ লেটস সে আতিক বলে স্টুডেন্টের আইডি দিয়ে হ্যাশ ফাংশনেও আমাকে ভ্যালু দিল 4, তাহলে 4 নাম্বার ইন্ডেক্সে নাম্বারটা দিয়ে সেভ করে রাখলাম। পরের বার আমি যদি আতিককে দিয়ে সার্চ করি, ও যদি আমার ইন্ডেক্স দিয়ে দেয় 3, তাহলে তো আমি 3 নাম্বার ইন্ডেক্সে অন্য আরেকজন স্টুডেন্টের মার্ক সেভ করে রাখছিলাম, সেই মার্কটা শো করবে আতিকের এগেনস্টে। তাই না? তাহলে এটা তো কনসিস্টেন্সি হারাবে, তাই না? এই কারণে আমরা যখনই একটা পার্টিকুলার কি দিব এই কিটা সবসময় সেম হ্যাশ ভ্যালু রিটার্ন করবে। ওকে, এখন দেখেন এটা আসলে একদম স্ট্রেট ফরওয়ার্ড, আমাদের জাস্ট 110-এর নলেজগুলো লাগবে। আপনি একটা লেন্থ বের করবেন, লুপ চালায় অড বা ইভেন ইন্ডেক্সগুলোতে যাবেন, অ্যাস্কি ভ্যালু নিবেন, যোগ করবেন, মড করবেন, শেষ। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইনসার্ট। হুম, ইনসার্টে যেই কথাটা বলেছে আমরা হয়তো এটা থিওরি ক্লাসে দেখেছিলাম যে হ্যাশ টেবিলে আমরা হ্যাশ ফাংশন দিয়ে ইন্ডেক্স নাম্বারটা বের করি, ঠিক আছে, কিন্তু আমি এই ইন্ডেক্স নাম্বারে আসলে কি ভ্যালুটাকে সেভ করে রাখি না। কেন না? কারণ এখানে এমন তো হতেই পারে যে আমি একটা কি দিলাম অ্যাপল, আরেকটা কি দিলাম লেটস সে বানানা। হ্যাঁ, তো ফর এক্সাম্পল ধরেন দুইটার জন্যই আমার ক্যালকুলেশন করে মড করে ভ্যালু সেম চলে আসতে পারে, তাই না? কারণ এখানে তো আমরা কোনো রেস্ট্রিকশন দেই নাই যে সেম হ্যাশ ভ্যালু আসতে পারবে না। সেম হ্যাশ ভ্যালু তো আসতেই পারে দুইটা আলাদা আলাদা কি এর জন্য। লেটস সে অ্যাপেলের জন্য আসছে 0, ব্যানানার জন্য আমার হ্যাশ ভ্যালু আসছে 0। হ্যাঁ, তাহলে আমি এই 0 নাম্বার ইন্ডেক্সে কাকে সেভ করে রাখবো, অ্যাপলকে নাকি ব্যানানাকে? হুম, তো এই সিচুয়েশনটাকে আমরা বলি হচ্ছে কলিউশন সিচুয়েশন ইন হ্যাশিং।
হুম, তো এই কলিশনটাকে বাইপাস করার জন্য বা এই কলিশনটাকে অ্যাকোমোডেট করার জন্য আমরা যে কাজটা করি, যে প্রত্যেকটা ইন্ডেক্সে আমরা বেসিক্যালি একটা হ্যাশ, সরি, লিংক লিস্ট মেনটেন করি। হ্যাঁ, কারণ লিংক লিস্টে আমরা জানি কি, লিংক লিস্টে আমার ডাইনামিক্যালি সাইজ চেঞ্জ করা যায়। হ্যাঁ, এখানে আমরা চাইলে 100টা এলিমেন্টও রাখতে পারি, আবার সেটাকে বাড়ায় 1 লক্ষটা এলিমেন্টও রাখতে পারি। জাস্ট কি করতে হবে, বাকি 99,900টা এক্সট্রা নোট অ্যাড করতে হবে, তাই না? তাহলেই তো 1 লক্ষ এলিমেন্ট হয়ে গেল। কিন্তু অ্যারের ক্ষেত্রে কিন্তু এটা পারি না, তাই না? অ্যারে থেকে আমি চাইলেই একটা 5 লেন্থের অ্যারেকে 10 লেন্থ করতে পারি না, আমাকে নতুন করে আবার একটা অ্যারে ডিক্লেয়ার করতে হয়। হ্যাঁ, সো এই লিঙ্ক লিস্টের এই সুবিধাটাকে কাজে লাগিয়ে আমরা যেই কাজটা করি, যে আমরা হ্যাশ ফাংশন দিয়ে যে ইন্ডেক্স নাম্বারটা পেলাম, ওই ইন্ডেক্সে একটা করে লিঙ্ক লিস্ট আমরা মেনটেন করি, এবং ওই লিংক লিস্টে আমরা একটা একটা করে অ্যাড করি বা ইনসার্ট করি। তার মানে আমি এই যে একটু আগে যে এক্সাম্পল বললাম যে অ্যাপোলোর জন্য আসছে 0 নাম্বার ইন্ডেক্স, তাহলে আমি কি করব, এই লিংক লিস্টের একটা নোডে রাখবো অ্যাপল। তারপরে আবার ব্যানানার জন্য আসছে 0 নাম্বার ইন্ডেক্স, তাহলে লিংক লিস্টের আরেকটা নোডে রাখবো হচ্ছে ব্যানানা। তারপরে লেটস সে মনে করেন অন্য আরেকটা ভ্যালু বার্ড, বার্ডের জন্য হয়তো 0 নাম্বার ইন্ডেক্স আসছে, ক্যালকুলেশন করে এখানে হয়তো অন্য আসবে, আমি জাস্ট বলছি যে লেটস সে আসছে। হ্যাঁ? তাহলে কি করব, ওর জন্য আরেকটা নোট বানাবো, সেই নোটে বার্ডের ভ্যালুটা, বার্ড মানে বার্ড কি এবং তার ভ্যালুটাকে সেভ করে রাখবো। হুম, এখন এই নোটগুলোকে আমি এখানে কিভাবে অ্যাড করব, এটাও আসলে ইউজুয়ালি ফিক্সড না। হ্যাঁ, তো এই প্রবলেমের ক্ষেত্রে আমাদের এই নোট অ্যাড করার কিছু ডিরেকশন দিয়ে দিয়েছে। হ্যাঁ, সেটা বলছে যে হ্যাশ ফাংশনে আমি এই কিটাকে পাস করে হ্যাশ ভ্যালুটা নিব, এবং যদি সেখানে কোনো কলিশন দেখি তাহলে ফরওয়ার্ড চেইনিং, মানে আমি যেটা বললাম একটা লিংক লিস্ট অ্যাড করব, সেটাকে আমরা বলি হচ্ছে ফরওয়ার্ড চেইনিং। এবং ফরওয়ার্ড চেইনিংয়ে আমরা নোডগুলোকে কিভাবে রাখবো, ডিসেন্ডিং অর্ডারে রাখবো। ওকে, কিসের ডিসেন্ডিং অর্ডারে, সেটা হচ্ছে আমার ভ্যালু, এখানে ভ্যালু আসলে হচ্ছে এই ফ্রুটগুলোর প্রাইসের ডিসেন্ডিং অর্ডারে রাখবো। হ্যাঁ, যেমন এখানে আমি র্যান্ডমলি উপরে রাখছিলাম অ্যাপল, তারপরে রাখছিলাম ব্যানানা, তারপরে রাখছিলাম বার্ড। হ্যাঁ, এখানে আমরা এরকম র্যান্ডমলি রাখবো না, আমরা কি করব, চেক করে দেখবো যে আচ্ছা এই তিনটার মধ্যে কার প্রাইসটা বেশি। যদি ব্যানানার প্রাইস বেশি হয় তাহলে ব্যানানা থাকবে সবার উপরে, তারপরে বার্ডের প্রাইস যদি বেশি হয় বার্ড থাকবে তারপরে, তারপরে যদি অ্যাপলের প্রাইস হয় তাহলে অ্যাপল থাকবে 3 নম্বরে। বুঝতে পেরেছি? তার মানে ইনসার্ট করার সময় আমাকে আসলে চেক করে দেখতে হবে ও আসলে কোন পজিশনে বসতে পারে। হ্যাঁ, আরেকটা ইনফরমেশন এখানে যেটা বলেছে, যে কেউ লেটস সে অ্যাপল দিয়ে ইনসার্ট করতে বললো যে অ্যাপলের প্রাইস হচ্ছে 15। হুম, আচ্ছা আমি টেক্সট দিয়ে লিখি যে অ্যাপল, তার প্রাইস হচ্ছে 15। তারপরে আরেকজন ইনসার্ট করতে বললো অ্যাপল, তার প্রাইস হচ্ছে 20। হুম, তাহলে আমি কি করব, এখানে কি দুইটা নোড হবে, একটা হবে অ্যাপল 15 আর একটা অ্যাপল 20? না, এখানে একটা নোডই হবে। এবং কি হবে, এই যে আগের যে অ্যাপল 15 ছিল এইটাকে বেসিক্যালি আমাকে আপডেট করে দিতে হবে। হ্যাঁ, তার মানে ওই নোটটা আপডেট হয়ে তার প্রাইসটাকে আমি জাস্ট এখন আপডেট করে দিব, যাচ্ছে এটা হবে আমার অ্যাপল 20। বুঝেছি? তার মানে ইনসার্ট করার সময় আমাকে তিনটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমে হ্যাশ ফাংশনে কল করলাম, হ্যাশ ফাংশন আমাকে ইন্ডেক্স নাম্বারটা দিল, ওই ইন্ডেক্সে গিয়ে আমি একটা লিংক লিস্ট পাবো, ওই লিংক লিস্টে আমি ফার্স্টেই চেক করে দেখবো যে আচ্ছা আমি যেই কিটা ইনসার্ট করতে চাচ্ছি সেটা কি অলরেডি এক্সিস্ট করে কিনা। যেমন অ্যাপলের দাম আগেই এক্সিস্ট করতো, যদি অলরেডি এক্সিস্ট করে তখন আমরা কি করব, তার ভ্যালুটাকে আপডেট করে দিব। আর যদি এক্সিস্ট না করে তাহলে তো আমাদের কাজ সহজ, তখন আমি এই ভ্যালুটাকে অ্যাড করে দিব। কিন্তু এই অ্যাড করার সময় কি করব, এমন ভাবে অ্যাড করব যেন লিংক লিস্টের নোডগুলো তাদের প্রাইসের ডিসেন্ডিং অর্ডারে থাকে। হ্যাঁ, এবং এই ডিসেন্ডিং অর্ডার মেনটেন করা আসলে কঠিন কিছু না। আমি কি র্যান্ডমলি অ্যাড করে তারপরে এখানে কি কোনো সর্টিং অ্যালগোরিদম চালাবো? না, আমি জাস্ট কি করব, এই ছোট থেকে বড় অনুযায়ী যাব, যে আমি তো জানি লেটস সে আচ্ছা আমি একটা
এক্সাম্পল লিঙ্ক লিস্ট বানাই ফেলি, হ্যাঁ। লেটস সে প্রথম নোডে আছে অ্যাপল, পরের নোডে আছে হচ্ছে, আচ্ছা আমি এ বি সি ডি দিয়ে করি, হ্যাঁ। তারপরে এ, যেহেতু ডিসেন্ডিং তার মানে ছোট থাকতে হবে। তারপরে নোডে আছে হচ্ছে বি, তার ভ্যালু লেটস সে 15। তারপরে নোডে আছে হচ্ছে সি, তার ভ্যালু হচ্ছে 10। সেটাকে বাড়ানো যায় না? আচ্ছা, ঠিক আছে। তো এখন লেটস সে আমাকে আরেকটা ভ্যালু দিল ডি, এবং তার ভ্যালু হচ্ছে 13। হ্যাঁ, তখন আমি কি করব? এই 13টাকে কি সবার শেষে অ্যাড করে তারপরে এটাকে সর্ট করব? না, আমি তো জানি এটা অলরেডি ডিসেন্ডিং অর্ডারে আছে। তাহলে আমি দেখব যে আচ্ছা কত দূর পর্যন্ত আমার চেয়ে বড় ভ্যালু আছে। যেখানে গিয়ে দেখবো যে পরের ভ্যালুটা আমার চেয়ে ছোট, তার মানে কি আমি ওই দুইটার মাঝে বসে যাব। হ্যাঁ, কিরকম? এই যে আমি এখানে দেখলাম, আমি এখানে আছে অ্যাপল, তার ভ্যালু হচ্ছে 20, কিন্তু আমি অ্যাড করতে চাচ্ছি কত? ডি আর 13, তাই না? তার মানে কি এই ভ্যালুটা ছোট, তার মানে এটা সামনে বসবে না, ডানে কোথাও বসবে। এখানে গিয়ে দেখলাম এ, তার ভ্যালু হচ্ছে 17, স্টিল ছোট, তার মানে আরো ডানে যাবে। এখানে গিয়ে দেখলাম বি, তারপরে 15, স্টিল ছোট, তার মানে আরো ডানে যাবে। এখানে গিয়ে দেখলাম সি আর 10। তখন আমি বুঝে গেলাম কি আচ্ছা আমি এইটার আগে অ্যাড করতে হবে, হ্যাঁ। তখন আমি এই বি তে বসে বি এর নেক্সটে এই ডি আর 13 নোটটাকে অ্যাড করে দেব। ওকে, তাহলে এখানে জাস্ট ইনসার্ট করার সময় আমাকে প্রথমে চেক করতে হবে যে কোন পার্টিকুলার পজিশনে আমাকে এটা বসানো উচিত, তারপর ওই পজিশনে গিয়ে আমি জাস্ট ওকে অ্যাড করে দিব, হ্যাঁ। তো তার আগে একটা স্টেপ কিন্তু আছে, সেটা হচ্ছে এটা অলরেডি এক্সিস্ট করে কিনা, হ্যাঁ। তাহলে প্রথমে একটা আগে লুপ চালায় দেখতে হবে যে এই ডি এখানে আছে কিনা। যদি কোথাও না থাকে, তখন হচ্ছে গিয়ে আমি এই স্টেপটা চালাবো। ক্লিয়ার? এখন এটার যদি আমরা একটু কোডে যাই, সরি এটা কি হচ্ছে, ল্যাপটাস্ক ওয়ানে টোটাল 3টা ফাইল। হুম, একটা হচ্ছে কি আমার ফ্রুট নোট, হ্যাঁ। যেহেতু আমরা একটা লিংক লিস্ট বানাবো, ফলে কি হবে, লিংক লিস্টের এই নোটটা দেখতে কিরকম হবে? এই যে দেখেন, এই নোটের মধ্যে আসলে দুইটা ভ্যালু থাকবে, একটা হচ্ছে এলিমের বদল এখন হচ্ছে ফ্রুট, হ্যাঁ। আর নেক্সট তো নেক্সটের মতোই, তাহলে এই ফ্রুটের মধ্যে বেসিক্যালি আমরা দুইটা ভ্যালু রাখবো। একটা হচ্ছে আমার ওই কিটা বা ফ্রুটের নেমটা, আর একটা হচ্ছে তার প্রাইসটা, হ্যাঁ। এই দুইটা ভ্যালু রাখার জন্যই দেখেন এখানে আমি টু লেন্থের একটা অ্যারে বানাই ফেলছি, হ্যাঁ। তার মানে আগে আমরা যেমন এলিম ইজ ইকুয়াল টু একটা ভ্যালু রাখতাম লেটস সে 15, হ্যাঁ। এখন কিন্তু এরকম না, এখন এলিমটা হচ্ছে আমাদের ফ্রুট। ওকে, এবং এটা হচ্ছে একটা 2 লেন্থের অ্যারে, হ্যাঁ। তার মানে আপনি যদি প্রথম লেন্থের নেম রাখতে চান, তাহলে 0 নাম্বার ইন্ডেক্সে রাখবেন নেম, তারপরে 1 নাম্বার ইন্ডেক্সে রাখবেন প্রাইস। হ্যাঁ, আপনি যদি উল্টাটা রাখতে চান উল্টাটা রাখবেন, কিন্তু যেভাবেই রাখেন না কেন অন্যান্য পার্টটুকু যখন কোড করবেন তখন ওইভাবেই জিনিসগুলোকে এক্সেস করতে হবে। ওকে, তাহলে এই নোট ক্লাসটা আমরা ডিজাইন করতে পারবো। হুম, এর পরেরটুকু হচ্ছে আমাদের এই হ্যাশ ফাংশনটা। আর হ্যাশ ফাংশন টেস্টার মানে তো ওটা জাস্ট রান করে দেখবেন সব কাজ করছে কিনা। তো এই হ্যাশ ফাংশনটাতে আমরা যদি যাই, সরি হ্যাশ টেবিলে আমরা যদি যাই, এখানে বেসিক্যালি দুইটা জিনিস আমাদের কমপ্লিট করতে হবে, একটা হচ্ছে হ্যাশ ফাংশন, আর একটা হচ্ছে আমাদের ইনসার্ট ফাংশন। তাহলে হ্যাশ ফাংশনে কি হবে, এই যে আমাদের কিটা দিবে যেটা দেখেছিলাম, তারপরে কি এর লেন্থ বের করব, অড হলে অডের কাজ করব, ইভেন হলে ইভেনের কাজ করব, তারপরে হ্যাশ টেবিলের সাইজ দিয়ে মড করে ভ্যালুটাকে রিটার্ন করে দিব। ওকে, তাহলে সবকিছুই আমরা পারবো, আমাদের জাস্ট লাগবে কি হ্যাশ টেবিলের সাইজ। হ্যাঁ, সেই সাইজটা কিভাবে পাবো? এই কারণে দেখেন আমাদের এই দিস ডট এইচটি বলে একটা হ্যাশ টেবিল বা অ্যারে এখানে তৈরি করাই আছে, হ্যাঁ। তার মানে আমাদের যদি হ্যাশ টেবিলের সাইজ লাগে, আমরা জাস্ট কি করব, এই অ্যারেটার
লেন্থটা বের করে নিয়ে আসবো, তাহলে সেটা পাবো সাইজ। এখানে ক্যালকুলেশন করে ওই সাইজটা দিয়ে জাস্ট মড করে রিটার্ন করে দেব। ওকে, এরপরে আমাদের কাজ হচ্ছে এই ইনসার্ট ফাংশনটা। ইনসার্ট ফাংশন কি করবে, এই কি আর ভ্যালু দ্যাট ইজ ফ্রুটের নাম এবং প্রাইসটা ইনপুট হিসাবে নিবে। তারপরে কি কাজ হবে, প্রথমে আমি হ্যাশ ফাংশনটাকে কল করব ফ্রুটের নাম বা কি দিয়ে, ও আমাকে ইন্ডেক্স নাম্বারটা দিবে। তারপরে ওই ইন্ডেক্সে যাব, ওই ইন্ডেক্সে গিয়ে একটা লিঙ্ক লিস্ট পাবো। প্রথম কাজ হচ্ছে লিঙ্ক লিস্টে খোঁজা যে এই কিটা অলরেডি এক্সিস্ট করে কি না। যদি অলরেডি এক্সিস্ট করে তাহলে কি করব, ভ্যালুটাকে আপডেট করে দেব। আপডেট করার পরে কি ওই নোটটা ওখানে থাকবে? থাকতেও পারে, নাও পারে, তাই না? লেটস সে আমার এই কিটা হচ্ছে বা লিংক লিস্টটা ছিল এরকম, এ 20, তারপরে হয়তো বি 15, তারপরে হয়তো সি 10। হ্যাঁ, এরপরে আমি আরেকটা ইনসার্ট ফাংশন কল করলাম, লেটস সে বি 25। তার মানে কি বি এর ভ্যালুটা এখন 25 হিসাবে আপডেট হয়ে যাবে। কিন্তু বলে এইখানে যদি আমি আপডেট করে রেখে দিই, সেটা কি ডিসেন্ডিং অর্ডার থাকলো? না। তখন আমাকে তাহলে কি করতে হবে, আপডেট করার অর্থ হচ্ছে বেসিক্যালি আপডেট করার পরে আমি জাস্ট ওখান থেকে নোটটাকে সরাই ফেলবো, তারপরে চেক করে দেখবো আসলে কোথায় বসে। তাহলে দেখলাম এর ভ্যালু যেহেতু সবচেয়ে বড়, ওকে জাস্ট সবার প্রথমে অ্যাড করে দিব। ওকে, তার মানে আপডেটের কাজ কিন্তু দুইটা, একটা হচ্ছে ওখানে অলরেডি ভ্যালুটাকে আপডেট করা, প্লাস ও যদি কোনো নতুন পজিশনে চলে যায় সেই নতুন পজিশনে ওকে অ্যাড করা, যেন এটা ডিসেন্ডিং অর্ডারে থাকে। হ্যাঁ, আর যদি আপডেট না, যে নতুন আরেকটা ভ্যালু আসছে, লেটস সে আমরা বললাম D13, তাহলে এই যে চেক করে দেখবো এখানে আছে 25, তার মানে ডানে যাবে, এখানে আছে 20, তার মানে ডানে যাবে, এখানে আছে 10, তার মানে এই দুইটার মাঝে বসে যাবে। তখন আমরা এখানে জাস্ট D13 এই নোটটাকে অ্যাড করে দিই। ওকে, এই যে B25, A20, D13, C10, এগুলোকে বুঝতে পারছি। এটা মানে কি, প্রথমটা হচ্ছে আমার এই ফ্রুটের নেম বা কি, আর দ্বিতীয়টা হচ্ছে আমার এই ফ্রুটের ভ্যালু বা প্রাইস। ওকে, আচ্ছা, ঠিক আছে, এটা গেল তাহলে আমাদের হ্যাশ টেবিল। এরপরে আমাদের যেই কোডটা আছে সেটা হচ্ছে স্ট্যাক। এই কোডটা একদম সহজ। স্ট্যাকও হচ্ছে একটা, কি বলবো, সেকেন্ডারি ডাটা স্ট্রাকচার। এটা মোস্ট অফ দ্য টাইম আমরা আসলে লিঙ্ক লিস্ট দিয়েই তৈরি করি, কিন্তু যেই ভুলটা আমরা বেশিরভাগ সময় করি, আমরা ওই লিঙ্ক লিস্টের কথা চিন্তা করি, যাচ্ছে স্ট্যাক তো লিঙ্ক লিস্ট দিয়ে তৈরি, তাহলে আমি লিঙ্ক লিস্টের মতো হেড, নেক্সট, তারপরে প্রিভিয়াস, তারপরে কি বলা যায়, নেক্সট ডট নেক্সট বা ইজ ইকুয়াল টু নাল, এরকম জিনিসগুলো অ্যাড করে করে কোনো একটা স্ট্যাক রিলেটেড প্রবলেম সলভ করতে চাই। হ্যাঁ, কিন্তু ঝামেলাটা হচ্ছে না, স্ট্যাক আমরা এইভাবে সলভ করতে পারি না। স্ট্যাক হচ্ছে লিঙ্ক লিস্ট দিয়ে তৈরি করা একটা প্যাকেজ বলতে পারে। ওকে, এবং এই প্যাকেজের আন্ডারে কি আছে, চারটা অপারেশন আছে। একটা হচ্ছে পুশ, একটা হচ্ছে পপ, একটা হচ্ছে পিক, আর একটা হচ্ছে ইজ এমটি। আমরা যদি স্ট্যাকের কোডে একটু যাই, হুম, এই হচ্ছে আমার স্ট্যাক ক্লাস। হুম, স্ট্যাক ক্লাসে এই যে দেখেন আমার এখানে পুশ, আপনার কি নোট ক্লাসটা না ডিজাইন করেই তো আছে? আচ্ছা, সেই পুশ, পপ, পিক, ইসএমটি, এই ফাংশনগুলো অলরেডি আপনার জন্য ইমপ্লিমেন্ট করা আছে। আছে। ওকে, সো আপনার কাজ হচ্ছে এই চারটা ফাংশনকে ইউজ করে এই স্ট্যাক প্রবলেমটা সলভ করা, দ্যাট ইজ এই ফাংশনটাকে কমপ্লিট করা। হুম, এখন এই স্ট্যাক রিলেটেড কোনো প্রবলেম আসলে আমি যেই কথাটা মনে রাখতে বলি, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা এই খুব কমন একটা গেমের অ্যাড হয়তো ফেসবুকে বা ইউটিউবে দেখি, সেটা হচ্ছে এই লেটস সে জাল কালারিং গেম। দেখি কোনো ছবি আসছে কি। দিয়ে সার্চ দিলাম।
এই যে এই টাইপের গেম আমরা হয়তো অলরেডি অনেকে খেলেছি, অথবা এই গেমের অ্যাড দেখেছি। হুম। তো স্ট্যাকের যে কোনো প্রবলেমকে আপনি যদি এই জিনিসটার সঙ্গে কম্পেয়ার করেন, তাহলেই আসলে এই প্রবলেমটা সলভ করা ইজি। হ্যাঁ, এবং কি ফাংশন যে আমরা চারটা দেখলাম, এই চারটা ফাংশন আসলে কি করে? যখন আমরা পুশ ফাংশনটাকে কল করি, এ আসলে কি করে? এই যে জাস্ট এই কাজটা করে, দ্যাট ইজ এই জারের মধ্যে কোনো একটা কালার বা কোনো একটা ভ্যালু অ্যাড করে। হ্যাঁ, এরপরে আমরা যখন পপ করি, হ্যাঁ, এই যে দেখেন এটা যেহেতু একটা জার, এখানে কি আমি চাইলেই মাঝখান থেকে কোনো একটা কালার রিমুভ করতে পারি? লেটস আমি বললাম যে আমি এই পজিশন থেকে ইয়েলো কালারটাকে রিমুভ করতে চাই, করতে পারবো? না, এখানে ঝামেলাটা কোথায়? যে আমার সবার উপরের যে কালারটা, দ্যাট ইজ গ্রিন কালারটাকে আগে রিমুভ করে অন্য কোথাও রেখে তারপরে ইয়েলো কালারটাকে রিমুভ করতে হবে, তাই না? তো এই পপ আসলে এই কাজটাই করে, দ্যাট ইজ সবার উপরে যেই কালারটা, যা যেই ভ্যালুটা আমি রেখেছি সেই ভ্যালুটাকে জাস্ট রিমুভ করে দেয়। হ্যাঁ, আর পিকও হচ্ছে সেম। পিক হচ্ছে জাস্ট উকি দিয়ে দেখে যে সবার উপরে কোন কালারটা আছে। হ্যাঁ, তার মানে আমি যদি এখানে পিক করি, আসলে আমাকে বলবে উপরে আছে গ্রিন কালার। আর আমি যদি এখানে পপ করতাম, এই আমাকে উপরে গ্রিন কালারটা বলতো, প্লাস গ্রিন কালারটা এখান থেকে রিমুভও করে দিত। হ্যাঁ, তার মানে পিক হচ্ছে একটা সফট ভার্সন অফ পপ বলতে পারেন, যে পিক জাস্ট চেক করে দেখে উপরে কোন ভ্যালুটা আছে, কিন্তু এটাকে রিমুভ করে না। আর পপ হচ্ছে এক্স্যাক্টলি ভ্যালুটাকে রিমুভ করে দেয়। হ্যাঁ, আর ইজ এমটি তো নামটা শুনেই বুঝতে পারছি যে এই চারটা বা স্ট্যাকটা এমটি কিনা সেটা ও জাস্ট বলে দেয়। যদি এমটি থাকে রিটার্ন করে ট্রু, আর যদি এমটি না থাকে রিটার্ন করে ফলস। ওকে, এখন আমরা যদি আমাদের এক্সাক্ট প্রবলেমটাতে যাই। হ্যাঁ, এখানে আমাদের বলেছে যে আমরা ব্লক, এরকম নাম্বারের ব্লক নিয়ে একটা টাওয়ার তৈরি করতে চাই। হ্যাঁ, এরপরে আমরা আরেকটা ভ্যালু নিব, সেটা হচ্ছে আমাদের এন। এই এন হচ্ছে টপ থেকে এই এন তম এলিমেন্টটা আমাকে রিমুভ, টপ থেকে না বটম থেকে দেখি দাঁড়ান। He removes the topmost block now. n এর ভ্যালু যদি 2 হয়, হ্যাঁ ঠিকই আছে। ওকে, টপ থেকে আমাকে এন তম এলিমেন্টটাকে রিমুভ করে দিবে। হ্যাঁ, এবং এখানে এন এর কাউন্ট কিন্তু জিরো বেসড না, এখানে এন এর কাউন্ট হচ্ছে ওয়ান বেসড। হ্যাঁ, সো যেমন যেমন এই এক্সাম্পলে দেখেন আমরা এখানে একটা স্ট্যাক তৈরি করেছি, এবং স্ট্যাকের ভ্যালুগুলো কিভাবে আছে? 4। হ্যাঁ, তার মানে আমি সবার, আমি স্ট্যাকটা একটু ড্র করি। হ্যাঁ, যে একটা ব্লক নিয়েছি, এই ব্লকটা হচ্ছে, এই ব্লকের ভ্যালু হচ্ছে 4। তারপরে ব্লক নিয়েছি, এই ব্লকের ভ্যালু হচ্ছে 19। তারপরে ব্লক নিয়েছি, এই ব্লকের ভ্যালু হচ্ছে 23। তারপরে ব্লক নিয়েছি, এই ব্লকের ভ্যালু হচ্ছে 17। তারপরে ব্লক নিয়েছি, এই ব্লকের ভ্যালু হচ্ছে 5। এখন আমাকে বলেছে এন এর ভ্যালু 2। তার মানে আমাকে টপ থেকে 2 নাম্বার এলিমেন্ট, এটা হচ্ছে 1 নাম্বার এলিমেন্ট, এটা 2, এটা 3 4 5, বুঝতে পারছি। তার মানে এই 2 নাম্বার এলিমেন্টটাকে রিমুভ করতে হবে। হ্যাঁ, এখন আমি বলেন এটা যদি একটা ব্লক হয়, আমি কি, লেটস এগুলো বই হয়, বই হলে তো আমি কি করতে পারতাম, মাঝখান থেকে এটাকে বের করতে পারতাম। হ্যাঁ, কিন্তু এটা ব্লক, এই ব্লকটাকে কি আমি জাস্ট হুট করে মাঝখান থেকে টান দিয়ে বের করে নিয়ে আসতে পারবো? বা ওই জারের কালারিং এর কথা চিন্তা করেন, যে আমি একটা একটা করে কালার রাখছি, এখন এই কালারটাকে কি আমি হুট করে নিয়ে আসতে পারবো? না, এটা তো আমি পারবো না। কিভাবে পারবো? আমার উপরে যতগুলো কালার আছে সেগুলোকে আমাকে আমার একটা টেম্পোরারি কোনো জায়গায় রাখতে হবে। আমি এখান থেকে 5কে রিমুভ করে রাখলাম, এখন আমি আসলে 17কে সুন্দর মতো রিমুভ করে ফেলতে পারবো। হুম? তারপরে আবার কি করব, এই জার থেকে কালারগুলো আবার এখানে পুশ করে দিব। তখন হচ্ছে আমার এই নতুন স্ট্যাকটা দেখতে এরকম হয়ে যাবে: 4, 19, 23, 5। হ্যাঁ, এখানে যেহেতু এন এর ভ্যালু 2 ছিল, তাহলে আমার কি n-1 বা উপরের একটা ভ্যালুকে রিমুভ করতে হয়েছে। এখানে আমার এন এর ভ্যালু 3,
তাহলে কি আমার উপরের দুইটা ভ্যালুকে রিমুভ করতে হবে প্রথমে আমার। তাহলে এই স্ট্যাকটা চেহারা কিরকম, 73 আছে সবার নিচে, তারপরে 85, তারপরে 15, তারপরে 41। এখন n = 3 মানে হচ্ছে আমার 85 কে রিমুভ করতে হবে। সেক্ষেত্রে আমি আগে কি করব, এই 41 কে একটা জায়গায় রাখবো, তারপরে 15 তার উপরে রাখবো, তারপরে 85 কে রিমুভ করে আবার এই 15টাকে ওখান থেকে নিয়ে আসবো, 41টাকে ওখান থেকে নিয়ে আসবো। ওকে। তাহলে দেখেন আমার কাছে স্ট্যাকে জাস্ট 4টা অপারেশনই থাকবে: পুশ, পপ, পিক, ইজ এমটি। এই 4টা অপারেশন ইউজ করে আমি এটাকে রিমুভ করব। হ্যাঁ, এখন অনেকে ভাবতে পারেন যে স্যার এটা তো লিঙ্ক লিস্ট দিয়ে বানানো, তাহলে আমি লিঙ্ক লিস্টে নেক্সট করে করে এই নোডে গিয়ে এই নোডটাকে রিমুভ করে দিলাম। হ্যাঁ, কিন্তু এই যে কথাটা বললাম যেটা আন্ডার দ্য হুড লিঙ্ক লিস্ট দিয়ে বানানো, ঠিক আছে, কিন্তু আমরা এই ভিতরের স্ট্রাকচারে চেঞ্জ করতে পারবো না। আমরা এই 4টা অপারেশন ইউজ করে প্রবলেমগুলোকে সলভ করতে পারি। ওকে। আচ্ছা, হয়ে গেল স্ট্যাক। এর পরেরটা কিউ। কিউ অলরেডি আসলে আপনারা ইমপ্লিমেন্ট করেই ফেলেছেন, ওই যে ওয়েটিং রুম ম্যানেজমেন্টে তো কিউ দেখিয়েছেন। এটা ডিটেলস আমি বলছি না। এখানে হচ্ছে আমার উল্টাটা, এখানে হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যেটা ওয়েটিং রুম ম্যানেজমেন্টে ছিল, যে আমার একটা একটা করে ভ্যালুকে আমি অ্যাড করব। এই অ্যাড করাটাকে আমরা কিউ এর ভাষায় বলি হচ্ছে এন কিউ। ওকে। এবং আমরা এখান থেকে যখন কোন একটা ভ্যালু রিমুভ করব তখন কে আগে রিমুভ হবে, যে সবার আগে এসেছিল সে। ওকে। এই রিমুভ করার জিনিসটাকে আমরা বলি হচ্ছে ডিকিউ। হ্যাঁ। আরেকটা বলেছে হচ্ছে আমার ডিসপ্লে, দ্যাট ইজ আমার কিউ এর এখন কার পরে কে আছে তারপরে কে আছে এগুলোকে যদি আমি ডিসপ্লে করতে চাই, এটা হচ্ছে আমাদের ডিসপ্লে কিউ। আপনাদের এই 3টা ফাংশন কমপ্লিট করতে হবে। হুম, কিন্তু ঝামেলাটা কোথায়? ঝামেলা হচ্ছে এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হলেও ভিআইপি বলে কিছু কাস্টমার আছে। হ্যাঁ? এখন এই ভিআইপি কাস্টমার গুলো আবার এই রুল মানবে না। যদি মনে করেন আমি লেটস সে জেনারেল গুলোকে দিলাম গ্রিন আর ভিআইপি গুলোকে দিলাম রেড। তো লেটস সে আমার এখন একটা কিউ আছে, এটা মনে করেন আমার আহ কি বলা যায় বুথের সামনে। হ্যাঁ, এখানে আমার জেনারেল কয়েকটা পাবলিক আসছে, প্রথমে মনে করেন 10, তার পিছনে পরে আসছে হচ্ছে 15, তারপরে আসছে হচ্ছে 13। তাহলে এটা একজন আরেকজনের পিছনে অ্যাড হতে হতে যাচ্ছে নর্মাল কিউ এর মতো করে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ভাবে। হ্যাঁ, এখন যদি আমি সার্ভ করতে চাই সবার আগে 10 যাবে, তারপরে 15, তারপরে 13। কিন্তু এই ভিআইপি যখনই চলে আসবে, এখানে যতগুলো জেনারেল পাবলিকই থাকুক না কেন, এই ভিআইপি কাস্টমার আসলে ও এই জেনারেল কাস্টমারের সামনে চলে যাবে। বুঝতে পেরেছি? সো লেটস আমার একটা ভিআইপি কাস্টমার আসছে হচ্ছে 7, তাহলে ওকে আমার এই সবার সামনে, সবার সামনে ওকে অ্যাড করে দিতে হবে। ওকে। ওকে, তার মানে এইটা হচ্ছে একটা এক্সট্রা এক্সেপশন। এখন এই ভিআইপি লাইনও তো বড় হতে পারে, এই 7-এর মতো আরেকজন ভিআইপি লেটসে 20, হ্যাঁ সে আসছে, সে তাহলে কোথায় দাঁড়াবে, সবার সামনে না, ভিআইপি দের মধ্যে আবার নিজেদের মধ্যে কিউ মেনটেন হবে। তার মানে কি 20টা বেসিক্যালি অ্যাড হবে 7-এর পরে, মানে ভিআইপি দের শেষে কিন্তু জেনারেলের আগে। বুঝছি? তো আপনাদের এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে হবে সুন্দর মতো, যে যদি কোনো জেনারেল পাবলিক হয় তাহলে তো ও এক্সিস্টিং লিঙ্ক লিস্টের একদম শেষে অ্যাড হবে। বুঝতেই পারছি। লেটস সে 6। কিন্তু এটা যদি ভিআইপি হয় তাহলে আসলে কি এক্সিস্টিং জেনারেল লিঙ্ক লিস্টের সবার সামনে অ্যাড হবে। হুম। তার মানে একটা লিঙ্ক লিস্টের হেডকে তো আপনি সবসময় সেভ করে রাখবেনই, কিন্তু আরেকটা জিনিস সেভ করে রাখবেন যে আচ্ছা কোথায় গিয়ে আমার জেনারেল টুকু অ্যাড হয়েছে, আরেকটা হচ্ছে আমার লিঙ্ক লিস্টের শেষ। হুম? তারপরে দেখবেন যে এটা যদি জেনারেল কাস্টমার হয় তাহলে লিঙ্ক লিস্টের শেষের শেষে ওকে অ্যাড করে দিবেন বা গ্রিন দিয়ে অ্যাড করবেন।
আর ও যদি ভিআইপি কাস্টমার হয় তাহলে এই রেট বা ভিআইপি লিঙ্ক লিস্টে যেখানে শেষ হয়েছে তার নেক্সটে ওকে অ্যাড করে দিবেন। হ্যাঁ, আর সার্ভ মানে তো সার্ভই, সবার শুরু থেকে জাস্ট নোটটাকে রিমুভ করে দিবেন। হ্যাঁ, তার প্রথমবার সার্ভ হলে 7 আউট হবে, দ্বিতীয়বার 20, তারপরে 10, তারপরে 15, এইভাবে করে করে ভ্যালুগুলো রিমুভ হবে। ওকে, তারপরে টেস্টার কোডে জাস্ট ওই এনকিউ ডিকিউ করে করে আপনি জাস্ট এই প্রবলেমটাকে চেক করে করে দেখবেন যে আচ্ছা আমি যেই লিঙ্ক লিস্টটা কিউ এর জন্য ইমপ্লিমেন্ট করলাম সেই লিঙ্ক লিস্টটা ঠিকঠাক মতো কিউকে এক্সিকিউট করতে পারছে কি। ওকে, সো এই তিনটাই হচ্ছে আমাদের এই সেকেন্ডারি ডাটা স্ট্রাকচারের প্রবলেম। এই তিনটা সলভ করে ফেলতে পারলে এইগুলোকে ইউজ করে আমরা এই বাকি কাজগুলো আসলে করে ফেলতে পারবো। হুম, আচ্ছা, ইউজুয়ালি সেকেন্ডারি ডাটা স্ট্রাকচার অনেক ইজি একটা প্রবলেম। হ্যাঁ, সো আমরা একটু ঠান্ডা মাথায় জিনিসগুলো পড়বো যেন এই ল্যাব অ্যাজ ওয়েল অ্যাজ মিডেও এখান থেকে কোশ্চেনগুলো ঠিকঠাক মতো অ্যান্সার করতে পারি। হ্যাঁ,